প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রত্যেক দিনের মতো বা নিয়মিত ক্লাসের যেভাবে উপস্থিত হই, আমরা সকল টিচারই তোমরা বাসায় থাকা অবস্থায়ও যেন তোমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারো, এজন্য নিয়মিত তোমাদের আমরা অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি। এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখো, তাহলে তোমরা অনেকটা সামনে এগিয়ে যেতে পারবে। তোমাদের অনলাইন ক্লাসে আজকে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। তো ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করেছো। মিথিলা, ফারজানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করো নাই, আর অবশ্য তোমরা একটু খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবে যদি সম্ভব হয়, কারণ আমি আজকে তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাস নেব। তাহলে আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে যেই ক্লাসগুলো করেছিলাম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর আমি তোমাদের ক্লাস নিয়েছি, দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আসলে আমরা বুঝে থাকি যে চার ধরনের যে সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে চারটি প্রকার রয়েছে, দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাগুলোকে আমি একটিকে আরেকটির সাথে রূপান্তর করব, অর্থাৎ এক প্রকার সংখ্যা পদ্ধতি থেকে অন্য প্রকার সংখ্যা পদ্ধতি আমি নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করেছো। মোসাম্মদ, জেসি জাহান, জেবা, মহিদুল ইসলাম সিয়াম, এমডি তাজুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের পূর্বে তোমরা একটু এই ছকটা দেখে নাও। অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর খুবই সহজ, কিন্তু আমরা এলোমেলো হয়ে যায় যে কোন সংখ্যা পদ্ধতি নিলে কি হবে, অর্থাৎ নিয়মগুলো তোমরা ভুলে যাও। আমি তোমাদের এই জন্য এখানে একটি ছক দিয়েছি। এই ছকের মধ্যে সাধারণত একটা ধারাবাহিকতা রয়েছে, যেরকম প্রথমে এখানে আছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে প্রথমে দশমিক থেকে আমি কোথায় কোথায় নেব? বাইনারিতে নেব, অক্টালে নেব, হেক্সাডেসিমালে নেব। আবার দ্বিতীয় ধাপে বাইনারি থেকে আমি অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক। আবার তৃতীয় ধাপে অক্টাল থেকে, অর্থাৎ এভাবে তোমরা এই সিরিয়ালটা মনে রাখবা যে দশমিক থেকে তিনটায়, বাইনারি থেকে তিনটায়, অক্টাল থেকে তিনটায়, এভাবে আমি মূলত তোমাদের নিব বা কনভার্সন করব। তাহলে আমরা আজকে যেই কনভার্টটা করব, মূলত দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক, এই টোটাল 6টা কনভার্সন আমি শিখব। কারণ এই 6টা কনভার্সন যদি আমি ভালো করে পারি, তাহলে বাকি যে 6টা কনভার্সন রয়েছে এটা খুব সহজেই পারা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কনভার্সনে চলে যাই। শুরুতেই আমরা উদাহরণ 1-এ রয়েছে 35.67 বেস 10 দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। মহিদুল ইসলাম সিয়াম স্যার, ক্যামেরা সোজা করে ধরেন। আচ্ছা, একটু বাঁকা দেখা যাচ্ছে নাকি? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও।
এসকে হৃদয় খান, তারপর নুসরাত জাহান নিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা কনভার্সনগুলো আসলে দেখি, সামনে এগিয়ে যাই। তাহলে শুরুতে রয়েছে এই দশমিক সংখ্যার দুইটা পার্ট রয়েছে, একটা 35 আর একটা 67, অর্থাৎ 35.67। তাহলে এই সংখ্যার যেহেতু দুইটা অংশ রয়েছে, এই দুইটা অংশকে আমি আলাদা করে কনভার্সন করব। তাহলে সংখ্যাটাকে আমি এভাবে সাজাবো, একটু তোমরা দেখে নাও। এখানে 35কে আমি আলাদা করে রেখেছি, অর্থাৎ এই যে এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এবং এই নিচেরগুলো সব ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। নিচের অংশটাকে বলা হয়, এই নিচের অংশটা হচ্ছে এমএসবি, উপরের অংশটা হচ্ছে এলএসবি। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটা বিষয়, একটু মনোযোগী হলেই তোমরা দেখো। এখানে 35 আর এখানে রয়েছে 2, অর্থাৎ 35কে আমি 2 দ্বারা ভাগ করব। 35কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল আসে 17, অর্থাৎ 17 দুগুণে 34। যেহেতু 17 দুগুণে 34 আর এখানে আছে 35, তাহলে আমার হাতে থাকতেছে কত? 1। সেই একটা হচ্ছে অবশিষ্ট, এই আমি সামনে লিখলাম। অর্থাৎ একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝো তাহলে সবগুলোই সাধারণত এরকম। আবার দেখো, 35কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করার পর আমি এখানে ভাগফল লিখবো, এখানে ভাগশেষ লিখবো, আর এটা হচ্ছে ভাজ্য। তো 2 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে 17 2 গুণে 34, অর্থাৎ ভাগফল 17 আসে, অবশিষ্ট থাকে 1, সেই একটা আমি সামনে লিখলাম। এবার এই 17কে আবার এই 2 দিয়ে ভাগ করলাম। 17কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল আসে 8, অর্থাৎ 8 দুগুণে 16, আর এখানে রয়েছে 17। অতএব আমার ভাগশেষ থাকে 1। এরপরে আমি এই 8কে 2 দিয়ে ভাগ করব। 8কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 4 এবং ভাগশেষ হবে 0, কারণ 8 দুগুণে 0। এরপরে আমার 8কে যদি, অর্থাৎ 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 2 এবং ভাগশেষ 0। এরপরে আমি 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা বোঝার চেষ্টা করবে। সবসময় এখানে তোমাদের অনেক সময় জটিলতা সৃষ্টি হয়। যখন ভাজ্যের মধ্যে ভাজক যাবে না তখন রেজাল্টে একটা 0 বসবে, এবং এই যে ভাগশেষটা অর্থাৎ ভাজ্যটা থাকবে সেটা ভাগশেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা অনেকেই এর মধ্যে জয়েন করেছো। বিষ্ণু শিকদার জয়, রেজাল্ট লিখেছো, থ্যাংক ইউ। নাজমা আক্তার, রোল 413। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সুনজানা মণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, যদি না বুঝো আমাকে কমেন্ট করে দেখিয়ে দেবে। তাহলে 35, এবার আমি দেখব 67, অর্থাৎ দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে বের করা হয়। তাহলে 67-এর ক্ষেত্রে দেখো, আমি এই দশমিকের পরে এখানে 2টা ডিজিট আছে, এইটা মনে রাখবে। দশমিকের পরে এখানে 2টা ডিজিট যেহেতু আছে, তাহলে আমি গুণ করে যেই ফলাফল হবে 2টা এই পাশে রাখবো, বাকি যতগুলো থাকবে সব এই পাশে পাঠিয়ে দেব। তাহলে 67কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 14 4, 6 দুগুণে 12 আর 1 13, অর্থাৎ 3 এবং 4 আমি এই পাশে রাখলাম এবং বাকি 1 এ পাশে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে আবার 34কে আমি 2 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, অর্থাৎ 68 রেজাল্ট আসে এখানে, 0.68। আমার হাতে কোনো সংখ্যা নেই, এজন্য আমি বাম পাশে একটা 0 বসালাম। আবার আমি এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 8 দুগুণে 16, 6, 6 দুগুণে 12 আর 1 13, আমার চলে আসলো এখানে 36, আর 1 এপাশে চলে গেল। দশমিকের পর যেহেতু এখানে 2টা সংখ্যা আছে, এজন্য আমি গুণ করে দশমিকের পরে 2টা ডিজিট রাখবো, বাকিগুলো এই পাশে পাঠিয়ে দেব। আবার আমি 36কে যখন 2 দিয়ে গুণ করলাম তখন আমার 72
অর্থাৎ এপাশে কোনো সংখ্যা আসে না, এজন্য রেজাল্ট 0। বুঝতে পেরেছ আশা করি। এখন তোমরা এভাবে কতক্ষণ গুণ করবে? প্রিয় শিক্ষার্থীরা, আসলে সর্বনিম্ন আমরা 3 থেকে 4 বার গুণ করব, আর সর্বোচ্চ তুমি যতবার করো সমস্যা নেই। তবে কিছু কিছু অঙ্ক মূলত একবার বা 2 বার করলেই দেখা যায় এখানে 0 চলে আসবে। যেই অঙ্কে 0 চলে আসবে ও অঙ্ক ওখানেই শেষ। মিতামিম, নাজমা আক্তার স্যার, আমি জান্নাত। নাজমা আক্তার স্যার, থ্যাংক ইউ, অন্যজন আইডি থেকে এসেছো। দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রেজাল্টটা লিখতাম নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচে এমএসবি উপরে এলএসবি, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বিপরীতটা হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। অতএব উত্তর লেখা যায় 35.67 বেস 10 সমান সমান 1, তারপর 0 0 0 1 এই দশমিক 1 0 1 0। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে আরও গুণ করা যায়, অতএব এখানে এজন্য আমি এখানে ডট ডট দিয়েছি বেস 2। বুঝতে পেরেছো কিনা তোমরা সবাই? অর্থাৎ একটা অঙ্ক যদি তোমরা এভাবে বুঝো, বাকিগুলো ঠিক এভাবেই যাবে। তাহলে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখব। তাহলে এখানে একটি সংখ্যা রয়েছে 1276.7020 বেস 10 সংখ্যাকে অক্টালে রূপান্তর, অর্থাৎ 1276.7020 সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অনিমা ইসলাম, অনিমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি সিদ্দিক প্রমাণ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা দেখি এবার দশমিক সংখ্যাকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, এই দশমিক সংখ্যাটাকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখানে পূর্ণ অংশকে আমি আগে করলাম, একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে আগেই ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছিলাম আমি। 8 প্রথম, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আগেরটার মতোই। এই পূর্ণ সংখ্যাটাকে আমি করব ভাগ, এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমি করব গুণ 8 দিয়ে। যেহেতু আমি অক্টালে নিতেছি, অক্টালের বেস অর্থাৎ যেই সংখ্যায় নিব ওই সংখ্যার বেস দিয়ে আমি গুণ করব এবং ভাগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 1276কে আমি 8 দিয়ে ভাগ করেছি। 8 দিয়ে যদি 1276কে আমি ভাগ করি, আমার ভাগফল আসে অর্থাৎ 159। অর্থাৎ 159 যখন আসবে, 8 এবং 159 তুমি যদি গুণ করো তাহলে তোমার আসবে 1272। তো এখানে আমার উপরে রয়েছে কি 1276, আর তুমি এই 8 এবং 159 যদি গুণ করি আসবে 1272। অতএব আমার অবশিষ্ট থাকে কত? 4। এই 4 আমি সামনে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, 159কে আমি 8 দিয়ে ভাগ করব। 159কে যদি 8 দিয়ে ভাগ করি, আমার ভাগফল আসে 19। অর্থাৎ 8 19 গুণ করলে আমার দাঁড়াবে 152। আর এখানে তাহলে আসে 159, অবশিষ্ট থাকে কত? 7। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি 8 দিয়ে ভাগ করলাম 19কে। 8 দিয়ে যদি আমি 19কে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, আর এখানে রয়েছে 19, অবশ্যই থাকে 3। এবার এখানে দেখো 8 দিয়ে যদি আমি 2কে ভাগ করি, 8 2-এর মধ্যে যায় না, যদি না যায় তখন রেজাল্টে একটা 0 আর বাকশেষ থেকে যাবে, এই সংখ্যাটাই বাকশেষ থেকে যাবে। তাহলে আমি রেজাল্টটা লিখবো নিচ থেকে উপরের দিকে। এবার আমি দেখব
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ভগ্নাংশ সংখ্যার জন্য দশমিকের পরে 4টি সংখ্যা রয়েছে। দশমিকের পরে 4টি সংখ্যা রয়েছে। সংখ্যাগুলো হচ্ছে 7020। এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করে আমি যেই ফলাফলটা পাবো, ওই ফলাফলকে 4টা ডিজিট আমি এই দশমিকের পর এই পাশে রাখবো, বাকি ডিজিটটা এই পাশে পাঠিয়ে দেব। দশমিকের পরে যদি আমার এখানে 5টা ডিজিট থাকতে তাহলে আমি 5টা এখানে রাখতাম, যদি 6টা ডিজিট থাকতে তাহলে 6টা আমি এখানে রাখতাম। যেহেতু দশমিকের পরে 4টা ডিজিট রয়েছে, 4টা ডিজিটকে আমি এখানে রাখলাম। এরপরে আবার আমি 8কে গুণ দিলাম, অর্থাৎ 6160.6160কে গুণ দিলাম 8 দিয়ে। এবার রেজাল্ট আসছে 49,280। আমি 4কে এই পাশে নিয়ে গেলাম আর 9,280, অর্থাৎ দশমিকের পরে এই 4টা ডিজিটকে এই পাশে রেখে দিলাম। ঠিক আবার গুণ করলাম, অর্থাৎ এভাবে আমি তোমাদেরকে 3 বার গুণ করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তাহলে রেজাল্টটা লিখতে পারি, অর্থাৎ এটা উপরের থেকে নিচের দিকে আর এটা নিচ থেকে উপরের দিকে। অতএব আমার টোটাল রেজাল্ট চলে আসতেছে এখান থেকে 2374.547। এরপর আমি ডট ডট দিয়ে রেখেছি। ডট ডট দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমি আরও যাই আর যদি আমার এখানে সব 0 হয়ে যেত তাহলে আমার অঙ্ক এখানেই শেষ ছিল। অনেকেই জয়েন করেছে এর মধ্যে, শারমিন হাসান, নাজমা আক্তার, থ্যাংক ইউ। তাহলে আমরা উদাহরণ 3 এবার দেখব। উদাহরণ 3 অর্থাৎ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আমি একটি দশমিক সংখ্যা নেব, এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও 2টি অংশ রয়েছে। ঠিক আগে যেভাবে আমি করেছি এইভাবেই আমি এখানে করব। এখানে একটু দেখো যে এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য ভাগফল, এটা ভাগশেষ। তাহলে আমি যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় নেব, কোথায় নেব? হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত? 16 বা 16। এজন্য আমি এটাকে 16 বা 16 দিয়ে ভাগ করব। তাহলে যদি আমি এখানে 95কে 16 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল হবে 5, অর্থাৎ 5 16 80। এখানে রয়েছে 95 আর আমার হলো কত? 5 এবং 16 যদি আমি গুণ করি হয় 80। অতএব 95 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে বাকিটা অবশিষ্ট। তাহলে অবশিষ্ট থাকে আমার 15। 95 থেকে 80 বিয়োগ করলে অবশিষ্ট থাকে 15। আর আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 15 মানে হচ্ছে এফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি 5কে 16 দ্বারা ভাগ করব। তো 16কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই 16 5-এর মধ্যে যাবে না। যদি না যায় রেজাল্টে একটা 0 এবং এই 5 এখানে আমি নিয়ে নিলাম। অতএব আমি রেজাল্ট লিখতে পারি 95 বেস 10 সমান সমান 5f, অর্থাৎ নিচ থেকে উপরে। এ গেল পূর্ণ অংশ। তাহলে এবার আমি ভগ্নাংশ আছে 0.74। তাহলে 74কে এবার আমি গুণ করব। কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। অর্থাৎ দশমিকের পর এখানে 2টি ডিজিট রয়েছে। আমার গুণ করে যেই ফলাফল আসবে তার 2টা ডিজিট এপাশে রাখবো, বাকিগুলো ওপাশে পাঠিয়ে দেব। তা প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 0.74কে যদি 16 দ্বারা গুণ করি আমার রেজাল্ট আসে 1184। আমি দশমিকের পর 2টো ডিজিট অর্থাৎ 8 এবং 4 এই পাশে রাখলাম এবং 1 অর্থাৎ 11 এই পাশে পাঠিয়ে দিলাম। আর আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 11 মানে হচ্ছে বি, এজন্য আমি এখানে লিখেছি বি। প্রিয় শিক্ষার্থীরা, আবার 0.84কে আমি 16 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমার রেজাল্ট আসছে 1344। যেহেতু দশমিকের পর আমি 2টো ডিজিট এপাশে রাখলাম এবং 13 অর্থাৎ 13কে এপাশে পাঠিয়ে দিলাম। আর 13 মানে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় ডি। অতএব 16কে আমি
16 দিয়ে আবার 44কে ভাগ করলাম, ভাগ করার পর আমার রেজাল্ট আসলো 7.06 অর্থাৎ 704.04 পাশে রাখলাম, 7 পাশে পাঠিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 0.74 সমান সমান লেখা যায় বিডি 7। অতএব আমার টোটাল রেজাল্ট হচ্ছে 95.74 সমান সমান 5F.BD7 ... 16। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমি যে তোমাদেরকে প্রথম 3টি কনভার্সনের কথা বলেছিলাম, যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, অর্থাৎ 3টি কনভার্সন তোমরা শিখে ফেলেছ। এবার আমরা বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল এবং দশমিক এই 3টি কনভার্সন শিখব। তাহলে শুরুতেই যাই বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। এই জন্য আমরা একটা সংখ্যা নিলাম 11001011 দশমিক 101010 বেস 2। কারণ যেহেতু এটা বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে একটু সংখ্যাটা এভাবে লিখে নিলাম। এখন তোমরা ধরে নেবা দশমিক বিন্দু কই আছে এই। তুমি যদি দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়াও, তাহলে তোমার দুটি হাত দুই দিকে যাবে, অর্থাৎ এক হাত যাবে এই দিকে আর এখান থেকে এক হাত যাবে এই দিকে, অর্থাৎ তোমার দুটি হাত দুই দিকে যাবে। আমি তাহলে দাঁড়িয়ে আছি কোথায়? এই দশমিক বিন্দুর মাঝখানে আমি দাঁড়িয়ে থাকব। দাঁড়িয়ে থাকলে আমার দুটো হাত কিন্তু দুই দিকে যাবে, একটা হাত যাবে এই দিকে আর একটা হাত যাবে এই দিকে। তাহলে দুই দিকে যদি যায়, দুই দিকে 3টি করে ডিজিট যাবে, অর্থাৎ এখানে এরকম 3টি, এরপরে 3টি, এখানে 3টি। কিন্তু যখন তোমার এভাবে যাবে, একটু দেখে নাও, এখানে গেল 3টি, এই লিখলাম 110, এই 100 100 11। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে 2টি ডিজিট, কিন্তু 2টি নেওয়া যাবে না, আমাকে নিতে হবে একটি বেশি, অর্থাৎ 3টি করে নিতে হবে। এজন্য বাম পাশে আমি একটা 0 বসালাম। ঠিক এখানে দেখো 101 নিলাম, এরপর রয়েছে কি 010 এরপরে একটা ডিজিট থাকে, কিন্তু একটা নেওয়া যাবে না, আমাকে কি করতে হবে? আরও দুটো 0 দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে এই পাশে ডান পাশে 0 বসবে আর এই পাশে বাম পাশে 0 বসবে, অর্থাৎ আমার 3টি করে ডিজিট তৈরি করার জন্য যতগুলো সংখ্যা দরকার আমি ততগুলো সংখ্যা নিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার এর উপরে আমি একটি, অর্থাৎ এভাবে 3টি করে ভাগ করলাম, এরপর একটা সূত্র বসাবো। কি সূত্র? 1 2 4 1 2 4 1 2 4, অর্থাৎ প্রত্যেকটার উপরে আমি বাম দিক থেকে, অর্থাৎ এই দিকে 1, এরপরে 2, এরপরে 4, আবার 1 2 4, এই সূত্রটা বসিয়ে যাব। 1 2 4 সূত্রটা বসানোর ক্ষেত্রে যার উপরে, অর্থাৎ 0-র উপরে যেটা বসবে ওটাকে আমি বাদ দিলাম। যদি বাদ দিয়ে যেই সংখ্যাগুলো থাকবে তাকে আমি যোগ করে যেই মান পাবো সেটাই হবে আমার মান। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বুঝাই, অর্থাৎ এখানে 1, এটার উপরে 2, এটার উপরে 4। এখন এখানে যেহেতু 4টা পড়লো আমার কোথায়? এই 0-র উপরে, তাহলে 4কে বাদ দেব। 4কে বাদ দিয়ে আমার থাকতেছে কে? 1 2, তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 3, অর্থাৎ তাহলে এভাবে মূল রেজাল্টগুলো তৈরি করা হবে। যদি কেউ না বুঝো তাহলে আমাকে একটু আবার বলো, বুঝিয়ে দেব। আবার একটু দেখো, এখানে রয়েছে 1, এটার উপর, এই 0-র উপর রয়েছে 1, এই 0-র উপর রয়েছে 1, এই 1-এর উপর রয়েছে 4, সরি এটার উপরে 1, এটার উপরে 2, এটার উপর 4। তাহলে এই প্রথমে যে 1 এবং 2, এই দুইটা যেহেতু 0-র উপর বসলো, মানে 0-র সাথে গুণ হবে, গুণ হলে 0 হয়ে যায়, আর এই 1-এর উপর বসলো 4, অতএব রেজাল্ট আসলো 4। এখানে একটু দেখো, এখানে রয়েছে 1, এটা এই 0-র উপরে বসলো 2, এই 1-এর উপরে বসলো 1, 2টা বসলো, এটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার এখানে 1, এখানে 4,
4 আর 1 যোগ করলে হয় 5। অর্থাৎ এভাবে আমার সবগুলো রেজাল্ট বসছে। নাজমা আক্তার, থ্যাংক ইউ। 313.524, গুড, ভেরি গুড। অর্থাৎ দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো তাহলে আমি অন্য একটি উদাহরণ দেখানোর আগেই তোমরা আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি ফলাফল লিখতে পারি অতএব 1100.10.10.101, অর্থাৎ পূর্ণ এই অঙ্কটা আমি লিখলাম বেস 2 সমান সমান 313। এই যে 313.524 বেস হচ্ছে 8, আমার উত্তর হচ্ছে 313 অর্থাৎ 524 বেস 8। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাকে বলবে। তাহলে আমি কি শিখলাম? বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখলাম। অর্থাৎ একটি বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টালে তোমরা মনে রাখবে, 3টি করে ভাগ করবে। বাইনারি আসলেই অক্টালের সাথে 3টি করে ভাগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব 5 নম্বর উদাহরণ, অর্থাৎ বাইনারিকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়। ঠিক তুমি যেভাবে অক্টালকে রূপান্তর করলা, এই দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়িয়ে 2 হাত 2 দিকে, অর্থাৎ 1 হাত যাচ্ছে তোমার এই দিকে আর 1 হাত যাচ্ছে এই দিকে। এভাবে যদি আমি কাল্পনিক একটু চিন্তা করি তাহলে দেখা যায় এখান থেকে অক্টালে যখন রূপান্তর করেছিলাম তখন আমরা নিয়েছিলাম অর্থাৎ 3টি করে, কিন্তু যখন আমি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব তখন এই সংখ্যাগুলোকে আমি 4টি করে ভাগ করব। দেখো 4টি করে ভাগ করলে আসলে কেমন হয়। এই যে আমি সংখ্যাটা পেয়ে গেছি, তাহলে 4টি করে আমি ভাগ করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 0101, এই যে 0101, এরপর আমি নিলাম এই যে 0101, এরপর আমার 111, এই 0, অবশেষে গিয়ে দেখা যায় 01, আমার 2টি ডিজিট রইল। 2টি ডিজিট নেওয়া যাবে না, আমাকে নিতে হবে 4টি করে। অতএব এখানে আমি কি করলাম? 00, অর্থাৎ 4টি ডিজিট তৈরি করলাম। ঠিক এখান থেকে আমি যাচ্ছি এই দিকে, তাহলে প্রথমে নিলাম 1110, তারপর নিলাম 1001, এরপর আমার হাতে রয়েছিল 10, কিন্তু আমি 2টা 0 দিয়ে 4টি পূর্ণ করলাম। তাহলে এবার ঠিক ওই আগের মতোই ওই সূত্র আমি প্রয়োগ করব, অর্থাৎ 0001, ওই একই সূত্র 1248, অর্থাৎ 1248 প্রত্যেকের উপরে আমি এই সূত্রটা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, যেটার উপরে 0 বসবে ওটাকে আমি বাদ দেব, যেটা 1-এর উপরে বসবে ওটাকে আমি রেখে যোগ করব। আচ্ছা, মহিদুল ইসলাম সিয়াম, এখন 4টা করে নিতে হবে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো তুমি। আচ্ছা, এখন দেখো এখানে 441, তাহলে এটা 1, এটা 2, এটা 4, এটা 8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে রেজাল্ট আসবে কত? 8। আচ্ছা, এখানে দেখো, যদি এখানে আসে ধরে নিলাম 1248, যেহেতু এখানে 3টাই 0, এই 1-এর উপর বসলো কত? 2, তাহলে এখানে রেজাল্ট আসবে 2। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এভাবে যদি আমি রেজাল্টটা তৈরি করি, দেখো ঠিক এটা আসে। এখানে আসে আমার 124 যোগ করলে আসে 7, এখানে 1248, অর্থাৎ এটা বাদ এবং এটা বাদ, তাহলে কি 1-এর উপর 2 আর এটা আসে 8, 8 আর 2 যোগ করলে হয় 10, আর 10 মানে হচ্ছে কি এ হেক্সাডেসিমেল সংখ্যা বলতে, এটা হচ্ছে সেম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 1248, তাহলে 8 এবং 1 যোগ করলে হয় 9, আর 0-র উপর যেই 2টা সূত্র বসলো এটা আমার 0, আবার 1248, তাহলে এখানে দেখো প্রথম 1 বাদ দিলাম, এরপর 248 যোগ করলে আসে 14, অর্থাৎ 14 মানে হেক্সাডেসিমেল সংখ্যায় হচ্ছে ই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি এবার রেজাল্ট লিখতে পারি যে উত্তর কত? 27AA.E98, অর্থাৎ 27AA.E98 বেস 16। আশা করি তোমরা এবার
অর্থাৎ পূর্ণ অঙ্কটি বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ অর্থাৎ আরেকটি উদাহরণ দেখব। এবার আমরা বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। আমার কাছে একটি বাইনারি সংখ্যা রয়েছে, অর্থাৎ বাইনারি সংখ্যাটা হচ্ছে 11.11.11.1101। প্রিয় শিক্ষার্থীরা, বা বাইনারি অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের উপায় হচ্ছে যে পূর্ণ সংখ্যাকে আমি গুণ করব এবং পাওয়ার বসাবো, অর্থাৎ এই 2 গুণ 1, এই 2 গুণ 1, 0 গুণ প্রত্যেকটা ডিজিটের সাথে আমি 2 গুণ করে যাব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি পাওয়ার বসাবো আর এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমি ইনভার্স বসাবো। তাহলে দেখা যায় আমি একটু ভিন্ন কালার করেছি, অর্থাৎ এটা হয়েছে ভিন্ন, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এই 1-এর সাথে আমি গুণ করেছি 2, এই 1-এর সাথে গুণ করেছি 2, এই 0-এর সাথে গুণ করেছি 2, এই 1-এর সাথে গুণ করেছি 2, এই 1-এর সাথে গুণ করেছি 2। এরপর আমি পাওয়ার বসিয়েছি প্রত্যেকটার উপরে, অর্থাৎ এখান থেকে 0 থেকে শুরু করছি, 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, 5, 6, 7, অর্থাৎ ইত্যাদিতে এভাবে চলতে থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসবে। এরপর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 1-এর সাথে আমি গুণ করেছি 2, এই 1-এর সাথে গুণ করেছি 2, এই 0-এর সাথে গুণ করেছি 2, অর্থাৎ এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে মূলত এই 0-এর সাথে গুণ হবে। এখানে যদি তোমাদের 0-এর সাথে গুণ হয়ে মূলত যেই রেজাল্টটা আসবে সেটা তোমরা এখানে বসিয়ে দিবে, অর্থাৎ 0-এর সাথে এখানে তোমার গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো অর্থাৎ আমি গুণ করে দিলাম। এবার আমি ক্যালকুলেটর দিয়ে অথবা যদি সহজে আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার 4 এর মানে 16, 16-এর সাথে গুণবে অর্থাৎ 16 × 16। এখানে 2 এর পাওয়ার 3 হলে 0, এখানে 2 এর সাথে 1 গুণ হলে 2, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1, অর্থাৎ লক্ষ দিবে আর 0 = এই সূত্র, তাহলে 2 অক্ষে 2, অর্থাৎ 1 আর 1 অক্ষে 1। এরপর প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু ইনভার্স রয়েছে 1 × 2 ইনভার্স 1 এর মানে 0.5। এরপর এখানে দেখো তুমি 1 × 2 ইনভার্স 2 এর মানে 0.25। এরপর 0-এর সাথে যখন গুণ হয়েছে 0, এরপর 1 × 2 ইনভার্স 4, অর্থাৎ এখানে হয়েছে 0.625। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কেউ না বুঝলে আমাকে বলবে, আবার একটু বলে দেই। এই যে প্রত্যেকটা ডিজিটের সাথে আমি 2 গুণ করব, প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ করব, এরপরে 2 গুণ করার শেষে আমি প্রত্যেকটার উপর পাওয়ার বসাবো, অর্থাৎ 2 এর উপর বেইজের উপর পাওয়ার বসাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বসাবো 0, 1, 2, 3, 4, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বসাবো -1, -2, -3, -4, -5 ইত্যাদিতে এভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি জাস্ট ক্যালকুলেশন করে আমার যেই রেজাল্টটা আসবে আমি সেই রেজাল্টটা দেখালাম 27812.5। অর্থাৎ এখানে তোমরা মূলত যোগ করে যেই ফলাফলটা পাবে এই ফলাফলটা লিখে দিবে। এভাবে তোমাদেরকে আমি প্রত্যেকটা থেকে একটি করে অঙ্ক দেখালাম, এখানে উত্তরটা এভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের আজকে আমি এই 6টি অঙ্ক নিয়ে অর্থাৎ আলোচনা করলাম কনভার্সন, 6টি সংখ্যা পদ্ধতির রূপান্তর। আশা করি তোমাদের নেক্সট ক্লাসে বাকি 6টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই 6টি যদি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে অন্যগুলো তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে এবং তোমাদেরকে যেই ছক আকারে আমি দেখিয়েছি ওই ছকটা একটু মনে রাখার চেষ্টা করবে,
তাহলে দেখবে তোমরা নিয়মগুলো ভুলে যাবে না, অর্থাৎ নিয়মগুলো তোমার আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসের পরে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তর শেখানোর শেষে তোমাদেরকে টুয়েস কমপ্লিমেন্ট, ওয়ানেস কমপ্লিমেন্ট অর্থাৎ যেটাকে বলি দুইয়ের পরিপূরক, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমি ক্লাস নেব। আশা করি সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আগামী বুধবার 10টা 10-এ আমি তোমাদেরকে আবার ক্লাসে উপস্থিত হব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল্লাহ হাফেজ। সবাই আমাদের